এই জন্য আমাদের প্রয়োজনে যা ত্যাগ স্বীকার করতে হয় আমরা তাই করবো ইনশাল্লাহ। প্রিয় বোনেরা, আমরা এই ফ্যাসিস্ট আমলের যে অবস্থা আমরা দেখেছি, তার মধ্যে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে করুণ অবস্থায় ছিল। আমরা জানি যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার 4টা হাত পা এবং একটা মাথা থাকে, কিন্তু এই নিয়ে সে মানুষ হয় না যতক্ষণ পর্যন্ত তার ব্রেনটা কালচার করে, তার ব্রেনটাকে উর্বর মস্তিষ্ক অর্থাৎ তার চরিত্র, তার ব্রেন দিয়ে তার শিক্ষা গ্রহণ করে এবং তার জীবনে চরিত্র অর্জন করে, সচ্চরিত্র অর্জন করে, আর তখনই সে সত্যিকার মানুষ হয়। আর এই মানুষ হওয়ার জায়গা কোনটা? এটা হলো শিক্ষালয়। কিন্তু আমাদের শিক্ষাঙ্গনগুলোর কি অবস্থা? সেখানে পেশি শক্তির ব্যবহার এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যে তাদেরকে স্লেভারির মতো, অর্থাৎ একেবারে দাসত্বের যুগে ফিরিয়ে নেওয়া হয়েছিল, যে তাদেরকে যখনই মিটিং এ ডাকা হতো, মিছিলে ডাকা হতো, যেতেই হতো। তাদের পরীক্ষা, তাদের পড়াশোনা, এগুলোর কোন মূল্য ছিল না। এক একজন ছাত্রলীগের সন্ত্রাসী নেতৃত্বের মানে ইয়ে করা নামধারী, তারা বড় বড় রুম দখল করে রাখতো, আর ছাত্র ছাত্রীদেরকে বারান্দায় থাকতে বাধ্য করা হতো। তো এই অবস্থার অবসান হয়েছে আলহামদুলিল্লাহ। আগামীতে যেন কোন সন্ত্রাসী অপশক্তি এই বিশ্ববিদ্যালয় অঙ্গনে এই ধরনের পরিবেশ করতে না পারে, সেই জন্য এবার আমাদের ভোট। প্রিয় বোনেরা, আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা অনেক সচেতন। তারা ভোট দিয়েছে কাকে? যাদের কাছে তারা পরম নির্ভরতা পায়, পরম আশ্রয় পায়, যাদের উপর ভরসা করতে পারে, যাদের ইনসাফ সম্পর্কে তারা আস্থা রাখতে পারে, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। আগামীতে এই যে 12ই ফেব্রুয়ারিতে আমরাও এমন একটা দলকে নির্বাচিত করব যারা এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। আর আমরা জানি যে বাংলাদেশের অর্ধেকের বেশি হলো ভোটার হচ্ছে নারী। সুতরাং এই নারী সমাজ, তাদের উপরে নির্ভর করছে আগামীতে কি ফ্যাসিস্ট শক্তি আসবে, ফ্যাসিস্টের দোসররা ক্ষমতায় আসবে, নাকি আল্লাহর বান্দারা ক্ষমতায় আসবে। আর ইনসাফ যারা করবে তারা আসবে ক্ষমতায়, নাকি ফ্যাসিস্টের দোসররা আবার সেই অপশক্তিকে টেনে আনবে। এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আপনার ভোট, আপনার পরিবারের ভোট, সবার ভোটই কিন্তু দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, এবং দলীয় যে জোট, সেই জোটের বাক্সেই জানা যায়। আর শুধু তাই নয়, যেটাকে আমি সত্য মনে করি সেটাকে প্রচার করতে হবে, এবং প্রচার করে আমাদেরকে অবশ্যই এই ভোট ব্যাংকটা বাড়াতে হবে। প্রিয় বোনেরা, আমাদের শিক্ষা ব্যবস্থা চরমভাবে দুর্নীতিগ্রস্ত, এবং বলা হয় যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা খাত সবচেয়ে বেশি অপকর্মের শিকার হয়েছে, দুর্নীতির শিকার হয়েছে। কলেজগুলোতে শিক্ষকতা করেছে অথচ তার কোনো ডিগ্রি নেই, হয়তো ইন্টার পাস, কিন্তু কলেজের শিক্ষক হিসাবে মনোনয়ন পেয়েছে এবং বছরের পর বছর ধরে তারা সেই সুবিধাগুলা, শিক্ষকের সুবিধাগুলা ভোগ করেছে। তো এই যে অপকর্মগুলা হয়েছে শিক্ষা ব্যবস্থায়, এগুলাকে অবশ্যই দূর করতে হবে, এবং যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটার মূল কেটে দিতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছাত্র ছাত্রীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, 16 বছর পর্যন্ত যাদেরকে একই বুলি শিখানো হয়েছে যে শেখের ভাষণ, কিন্তু তারা ওই ভাষণের অগ্রভাস থেকে বের হয়ে আসছে, এবং আমাদের সন্তানরা ওই ভাষণকে ছুঁড়ে ফেলে দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় বোনেরা, আমাদের শিক্ষা ব্যবস্থার যে মূল ত্রুটি সেটা হলো যে আমরা আল্লাহকে শিখাই না, রাসূলকে শিখাই না, আখিরাতে যে মানুষের যেতে হবে, জবাবদিহি করতে হবে, সেই জিনিসটা আমাদের শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত।
ইসলাম শিক্ষাকে ছোট করতে করতে একেবারে সবচেয়ে মিনিমাম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেখা গেছে হিন্দু ধর্ম শিক্ষার চ্যাপ্টার ঢুকিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এগুলাকে দেখার কেউ ছিল না, বলারও কেউ ছিল না। তো এখন এই শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তনটা জরুরি। প্রথমে প্রাথমিক শিক্ষা, এবং সেখানে বাচ্চারা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা প্রকৃত মানুষ হওয়ার শিক্ষাটা পাবে। আর তারা দেশপ্রেম শিখবে, তাদের ঐতিহ্যকে শিখবে, তাদের আদর্শকে শিখবে, তাদের ভাষা শিখবে সুন্দর করে, এবং আন্তর্জাতিক ভাষাটাও তারা আয়ত্ত করতে পারবে। এইভাবে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় এমন হওয়া দরকার যাতে করে আমাদের শিশুরা, যে যারা ইন্টার পর্যন্ত পড়তে পারে অথবা এসএসসি পর্যন্ত পড়তে পারে, তারা অন্তত কিছু কর্ম করে যেন খেতে পারে। এই জন্য কর্মমুখী শিক্ষাটা জরুরি। এবং সাথে সাথে আরবি শিক্ষাটা, আরবিটা আমাদের ধর্মীয় ভাষা, তাই না? কোরআনের ভাষা, হাদিসের ভাষা, সেটা কোরআনের ভাষা হিসেবে অবশ্যই কোরআনটা সহি করে শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব। আর এই আরবি ভাষাটাকে যদি আমরা অন্তত কনভারসেশন, অর্থাৎ আমাদের যে কথাবার্তার ভাষা যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের ছেলে মেয়েরা দেশের বাইরে যে কিন্তু মিডল ইস্টে যে কর্মসংস্থান করতে পারে, তাই না? আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষ প্রত্যেকের জন্য সমান সুবিধা থাকতে হবে, সমান সুযোগ থাকতে হবে। এবং উচ্চশিক্ষার জন্য আমাদের ছেলেপেলেরা বিদেশ যায়, সেখানে তারা অনেক ভালো রেজাল্ট করে, বিশ্ব রেকর্ড করে, কিন্তু সেই রেকর্ডটা আমাদের কি কোনো কাজে লাগে? লাগে না, বাংলাদেশের কোনো কাজে লাগে না। কারণ ওদেরকে তো আমরা আমাদের দেশের শিক্ষার জন্য যথাযথ সুযোগ দিতে পারিনি। এখন এই উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য দ্বার উন্মুক্ত করতে হবে। এইভাবে প্রিয় বোনেরা, আমাদের শিক্ষা ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আনা দরকার। এবং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন এনে যে সত্যিকারের মুসলমানের সন্তানকে মুসলমান হিসাবে গড়ে তুলবে, হিন্দু সন্তানকে হিন্দু হিসাবে গড়ে তুলবে, এবং প্রত্যেকেই দেশের নাগরিক হিসাবে তাদের দেশপ্রেমের মাধ্যমে তাদের নাগরিক দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, যুব মহিলা, এই যুব মহিলাদের জন্য কি ব্যবস্থা? আসলে এখন প্রযুক্তির যুগ, প্রযুক্তিতে কিন্তু কেউই, নারী পুরুষ কেউ কিন্তু পিছিয়ে নেই। বিশেষ করে আমাদের যুবক শ্রেণীর জন্য কর্মসংস্থান এবং দরকার। আর আমাদের মেয়েরা যে শিক্ষা দীক্ষায় এগিয়ে আছে, আপনারা দেখেন এসএসসি এইচএসসি সব পরীক্ষায় দেখা যাচ্ছে মেয়েদের ফলাফলই ছেলেদের চেয়ে ভালো। এর কারণ কি? যে মেয়েরা অধিক মনোযোগী, এবং ছেলেরা আসলে বাইরের পরিবেশের কারণে ছেলেরা অনেক সময় পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়। এই অবস্থায় আসলে কারিগরি শিক্ষার ব্যবস্থা থাকলে এবং সামাজিক কল্যাণমূলক কাজের যদি ব্যবস্থা থাকে, তাহলে আমাদের যুব সমাজকে আমরা ব্যাপকভাবে কাজে লাগাতে পারি। আর আমাদের মেয়েদের শিক্ষার জন্য যে আলাদা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আলাদা গার্লস স্কুল, গার্লস কলেজ এবং গার্লস মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়, এতে করে মেয়েরা আমাদের ঐতিহ্য বজায় রেখে, আমাদের পর্দা প্রসিদ্ধা এবং শালীনতার ঐতিহ্য বজায় রেখে কিন্তু নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে। তো এটা কি একটা স্বপ্নের কথা? নিশ্চয় না, এটা হলো বাস্তব জীবনের কথা। আমরা ওই বাস্তবতাকে রূপ দেওয়ার জন্যই আজকে এই নির্বাচন। তো প্রিয় বোনেরা, আসুন আমরা এই সমস্যাগুলোর সমাধানে আমরা জাতির সামনে যে আশাটা তুলে ধরেছি, সে আশার বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে আসি, এবং 12 ফেব্রুয়ারিতে আমরা সেই রায়টা দিয়ে দিই। প্রিয় বোনেরা, এই এলাকায় ভোটার সংখ্যা হলো 4.25 লাখ। 4 নম্বর আসনে ভোটার সংখ্যা কত? 4.25 লাখ। তার মানে এই এলাকার জনসংখ্যা 10 লাখের উপরে। 18 বছরের নিচে এদের সংখ্যা অনেক বেশি না? সেই হিসাবে তো মোট জনসংখ্যা 10 লাখের উপরে। কিন্তু এখানে কি আছে? এখানে কিন্তু
রাস্তাঘাট গুলা খুব একটা চওড়া না, তারপরে এই পাশে অনেক মোটা ড্রেন, দুর্গন্ধ, এমনকি যে বৃষ্টি হলেই একেবারে পানিতে, ময়লা পানিতে সয়লাব হয়ে যায়, যাতায়াতের কষ্ট। এগুলো দেখবে কে? এগুলো দেখার জন্যই তো আছে ওয়ার্ড কমিশনার, আসছে এমপি, কিন্তু তারা তো নিজেদের পকেট ভরা নিয়ে ব্যস্ত থাকে। তো আমরা এমন এক ব্যক্তিকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যিনি মানুষের সেবায় নিয়োজিত হবেন এবং নিজকে নয় বরং আল্লাহর বান্দা হিসেবে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। এই জন্য এলাকায় যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাটের কথা তো বললাম, এরপরে গ্যাস সমস্যা তো আপনাদের এলাকায় খুবই প্রকট, তাই না? গ্যাস সমস্যা অবশ্য সারা ঢাকা শহরেই প্রকট, বিশেষ করে শীতকালে এই সমস্যার, অথচ বাংলাদেশ কিন্তু মার্শিল্যান্ড, অর্থাৎ এখানে প্রচুর গ্যাস উৎপাদনের সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা